আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। সো আজকের এই লাইভে তোমরা যে যেখান থেকে সংযুক্ত হয়েছো একটু কমেন্টে জানিয়ে দাও, আর আমার কথা সঠিকভাবে স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা এবং আমাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। যে যেখান থেকে আজকের লাইভে সংযুক্ত হয়েছি আমরা একটু কমেন্টে জানিয়ে দেব, আর সেই সাথে আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্টে জানিয়ে দিবা। যে যেখান থেকে আজকের লাইভে সংযুক্ত হয়েছি আমরা একটু কমেন্টে জানিয়ে দেই। আজকের ক্লাস হবে সমাজ সমান পানি। আজকের ক্লাসের টপিক হচ্ছে সমাজ সমান পানি। আমরা এক ক্লাসে সমাজ চিনবো ইনশাল্লাহ, এক ক্লাসে সমাজ চিনবো ইনশাল্লাহ। যে যেখান থেকে আজকের লাইভে সংযুক্ত হয়েছে আমরা একটু কমেন্টে জানিয়ে দেই এবং লাইভটা আমরা একটু যথাসাধ্য মতো শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে করে আজকের এই লাইভ ক্লাস দেখে সকলেই উপকৃত হয়, সকলেই উপকৃত হয়। আমরা কয়েক সেকেন্ডের মধ্যে শুরু করবো ইনশাল্লাহ, আমরা কয়েক সেকেন্ডের মধ্যে শুরু করব। যে যেখান থেকে আজকের লাইভে সংযুক্ত হয়েছে আমরা একটু কমেন্টে জানিয়ে দিই। এই মুহূর্তে সংযুক্ত হয়েছে মাহফুজুর রহমান লিমন। যে যেখান থেকে দেখতেছি আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে দাও কলিজার টুকরো ভাই এবং বোনেরা আমার। আর একটু দয়া করে লাইভটা শেয়ার করে দাও, যাতে করে তোমাদের সকল বন্ধুই আজকের এই লাইভ ক্লাস দেখে উপকৃত হতে পারে, আজকের এই লাইভ ক্লাস দেখে উপকৃত হতে পারে। কারণ তোমাদের সকলের এই ভয় ভীতি কাজ করে সমাজ নিয়ে। সো সমাজ সমান পানি হয়ে যাবে। দেখো ক্লাসটা, দেখো এখানে মুখস্থ হবে। যদি পড়া এখানে না হয়, ইফেক্টিভ ওয়েতে যদি পড়াশোনা না হয়, তাহলে আমি পড়াবো না। বোঝা গেছে? ইফেক্টিভ ওয়েতে যদি আজকের ক্লাস না হয়, তোমরা যদি ক্লাসে বুঝতে না পারো, তাহলে আমি পড়াবো না। সাকিব প্রধান, ওয়ালাইকুম আসসালাম ভাই, আশা করি ভালো আছো ভাই। আচ্ছা, কে কোথা থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছি একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়া, কমেন্টে জানিয়ে দাও। আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের ক্লাস, যে বহুল আকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত যে ক্লাস আমরা শুরু করব। নোমান আহমেদ, হ্যাঁ শোনা যায়। ওকে ভাইয়া, ওকে। সো আমি আর একবার বলতেছি, যে যেখান থেকে আজকের লাইভে সংযুক্ত হয়েছি আমরা একটু লাইভটা শেয়ার করে দেই এবং বন্ধুদেরকে মেনশন করে দেবো। আমরা আর 5 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু করব। রোশনি আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। মোসাম্মদ মনি আক্তার, ওয়ালাইকুম আসসালাম, শোনা যায়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। আর লাইভটা একটু শেয়ার করে দাও কলিজার টুকরো ভাই এবং বোনেরা। আর তোমরা একটু রিয়াক্ট দাও, রিয়াক্ট দিলে তো এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ হবে। তোমরা একটু রিয়াক্ট দাও। তোমরা এত কৃপণ, বোঝা গেছে? একটা শেয়ার দিলে মনে হয় সমস্যা হয়ে যায়। হ্যাঁ, ওকে, আমরা শুরু করি তাহলে। আচ্ছা, সাকিব প্রধান শোনা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো ভাইয়া, তো আজকের ক্লাসের টপিক তোমরা দেখতেই পাচ্ছ, সমাস। এই সমাজ থেকে তোমার একাডেমিকে তো 5 মার্কস থাকবে, এবং এডমিশন এবং বিসিএস যে কোনো চাকরির পরীক্ষায় সমাজ থেকে কোশ্চেন আসে। সো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আসো, তোমরা কিন্তু এখন শুধু ভার্সিটিতে যে এক্সাম দিতে হবে এমনটা নয়, এখন কিন্তু ন্যাশনাল আছে, ন্যাশনালে কিন্তু পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে। সো ওখানেও কিন্তু তোমাদের এই টপিকটা লাগবে। সো তোমরা এখন থেকে গুরুত্ব সহিত তোমাদের সিলেবাসটা কভার করো, এবং সেটা তোমাদের ভবিষ্যৎকে মাথায় রেখে, যে আমি একাডেমিকে যদি ভালো করে প্রিপারেশন নেই, আমার কি হবে, একাডেমিক রেজাল্টও ভালো হবে। এবং একাডেমিক রেজাল্ট ভালো হওয়া মানে ভার্সিটিতে, ভার্সিটির জন্য কিন্তু প্লাস পয়েন্ট। কেন, কিভাবে? কারণ রেজাল্টটা লাগবে, এবং রেজাল্ট যদি ভালো হয় আত্মবিশ্বাস জন্মেবে, এবং আত্মবিশ্বাস যদি চাঙ্গা থাকে পড়াশোনাও তুঙ্গে উঠে যাবে। বোঝা গেছে? সো এখন যদি তুমি এই
সমাস, যেমন এই টপিকটা পড়াচ্ছি এইটা যদি ক্লিয়ার করো ভাইয়া, তখন কিন্তু তোমাদের আর ভার্সিটির আগে কষ্ট করা লাগবে না। So, এখন ভালো করে পড়ো, এখন একটু কষ্ট করো, যেহেতু পর্যাপ্ত পরিমাণ তোমাদের সময় আছে। বুঝা গেছে? ওকে ভাইয়া। সুন্দর জাহান মোড় থেকে নোমান আমাদের, আচ্ছা শরীফুল ইসলাম, সুন্দর হচ্ছে ভাই। আবু সাইদ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই দেখো, সো সমাস একটু মনোযোগ দাও, খেয়াল করো। অনলাইন ক্লাস জন্য যে অমনোযোগী হয় এমনটা না, দেখো ক্লাসের পর ক্লাসে মুখস্থ হবে, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। তাকাও, প্রথমত আমাদের জানা দরকার ভাই সমাস কাকে বলে। কি বলে ভাইয়া? সমাসটা কাকে বলে একটু খেয়াল করি ভাইয়া। সমাস, এই সমাসটা হচ্ছে সমযোগ অস। অস মানে কি? ক্ষেপণ করা। অস মানে কি? ক্ষেপণ করা। যোগ অ, অর্থাৎ সমযোগ অযোগ অ, এই শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন বা একাধিক পদের এক পদীকরণ। তাহলে সমাস শব্দের অর্থ কি ভাইয়া? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। এটা কি করবে? সংক্ষেপ করবে, মিলন ঘটাবে, বা একাধিক পদের এক পদীকরণ। একাধিক পদ মিলে একটা পদ হবে। এটাকে কি বলা হয় বলতো? সমাসের অর্থ হচ্ছে কয়টা? সংক্ষেপণ, মিলন বা একাধিক পদের এক পদীকরণ। তাহলে সমাসকে ভাঙলে আমরা কি পাই? সমযোগ অযোগ অ। তাহলে অস মানে কি? ক্ষেপণ করা। ক্লিয়ার? ওকে। পরস্পর সম্পর্কযুক্ত, পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। আরেকবার ক্লিয়ার করি, পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদ মিলে যখন একটা পদ হবে সেটাকে কি বলা হয়? সমাস বলা হয়। অর্থ মিল আছে এমন একাধিক শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। অর্থ মিল নাই এমন হয় না, অর্থ মিল থাকতে হবে এমন একাধিক শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। সমাস শব্দটি সন্ধি যোগে গঠিত। ভার্সিটিতে কোশ্চেন আসেই যে সমাস শব্দটি কি যোগে গঠিত। তো সমাস শব্দটি সন্ধি যোগে গঠিত। কি যোগে গঠিত? সন্ধি। কি হয়েছে? সমযোগ অযোগ অ। সমাস শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ভার্সিটি বলো, বিসিএস বলো, যে কোনো চাকরির পরীক্ষায় আসে যে সমাস ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? যে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের। তাহলে সমাস শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। আমি এই স্লাইড থেকে আরেকটু ক্লিয়ার করি যে সমাসকে বিশ্লেষণ করলে পাওয়া যায় সমযোগ অযোগ অ। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন বা একাধিক পদের এক পদীকরণ। আচ্ছা, তাহলে পরস্পর সম্পর্কযুক্ত যখন দুই বা ততোধিক পদ এক পদে মিলিত হয় তাকে কি বলা হয়? সমাস বলে। অর্থ মিল আছে এমন একাধিক শব্দ গঠনের প্রক্রিয়াকেই কি বলা হয়? সমাস বলা হয়। সমাস সন্ধি যোগে গঠিত। সমাস বাংলা ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। কিসের আলোচ্য বিষয়? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এখন আমরা খেয়াল করব ভাই, একটা উদাহরণ দেখি যে মৌ আশ্রিত মাছি। মৌমাছি, দেখো এই যে মৌ আশ্রিত মাছি, একাধিক পদ মিলে একটা পদ হয়েছে। যে মৌ আশ্রিত মাছি, প্রত্যেকটা আলাদা আলাদা পদ। এই আলাদা আলাদা পদ মিলে একটা কি হয়েছে বলতো? সমস্ত পদ। আর এটা একটা সমাস। যেমন নেই পরোয়া যার, বেপরোয়া, একাধিক পদ মিলে একটা পদ হয়েছে। এটাই কি বলতো? সমাস। এখন আমরা খেয়াল করব ভাই, যেমন সাধারণত সমাসের শেষ পদে কারক বা বিভক্তি থাকে। সাধারণত যে খেয়াল করবা সমাসটার দিকে, সেটা হচ্ছে সমাসের শেষ পদে কারক বিভক্তি যুক্ত থাকে। কারক বিভক্তি থাকে। তো একটু খেয়াল করি আমরা বিশ্ববিদ্যালয় থেকে আমি যেটুকু পড়ালাম এইটুকু থেকে দেখো ভার্সিটিতে কিভাবে কোশ্চেন এসেছিল। সো আমার পড়ানোর সিস্টেমই হচ্ছে, তোমরা যারা আমার অফলাইন আইসিটি ক্লাসও করো তারা অবশ্যই জানো যে যে টপিক পড়ায় ওই টপিকের কোন বিশ্ববিদ্যালয়, কোন বোর্ড, তারপরে হচ্ছে কোন বিসিএস এ কোশ্চেন এসেছিল সাথে সাথে সলভ করে দেই। তোমরা তো সকলেই জানো। সো ঠিক বাংলার ক্ষেত্রেও সেম কাহিনী। সো যে টপিক পড়াবো ওই টপিক যেন একাধারে একেবারে কি হয়? একাডেমিকও হয়, অ্যাডমিশন হয়। কারণ তোমাদের ফোকাস থাকবে কোথায় বলতো? সব সময় লক্ষ্য উদ্দেশ্য থাকবে এডমিশন, এবং এডমিশনকে কেন্দ্র করে কিন্তু একাডেমিকটা আপনা আপনি ভালো হয়ে যাবে। বোঝা গেছে? একটু খেয়াল করি ভাইয়া এই টপিক থেকে কিভাবে কোশ্চেন এসেছিল। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ কি? বিশ্লেষণ, সংক্ষেপণ, সংযোজন, সংশ্লেষণ। তোমরা দ্রুত আনসার দাও তো কি হবে? সুজন আহমেদ থানাপাড়া থেকে, বেলাল আহমেদ ধন্যবাদ, নিয়ন ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, এইটার কোশ্চেনের উত্তর কি হবে ভাইয়া? ঝটপট একটু উত্তর দাও যে সমাস শব্দের অর্থ কি। আমি কিছুক্ষণ আগেই বললাম যে বিশ্লেষণ, সংক্ষেপণ, সংযোজন, সংশ্লেষণ। সঠিক উত্তর কোনটা হবে তোমরা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও। সঠিক উত্তর কি হবে? আমরা সকলেই জানি সমাস শব্দের অর্থ কি বলতো? সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ কি ভাইয়া? সংক্ষেপণ। এর পরের কোশ্চেন আমরা দেখি।
সমাস বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসেছিল যে সমাস বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? শব্দতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, কোনটা হবে? সঠিক উত্তর দাও তো কলিজার টুকরো ভাই এবং বোনেরা। উল্লেখ করবা যে 1 ক খ গ ঘ এইভাবে, 2 ক খ গ ঘ এইভাবে উল্লেখ করবা। হ্যাঁ, তরিকুল ক বলছে। আচ্ছা, সমাস বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ভাইয়া? সমাস বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? তো আমি আরো একবার বলি ভাই, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও। তোমরা এত এত কৃপণ, বললাম কি, তোমরা এত কৃপণ কেন ভাইয়া? লাইভটা শেয়ার করলে কি এমন হবে? তোমাদের বন্ধু বান্ধবী ওরাই তো দেখবে না। সো তোমরা একটু দ্রুত লাইভটা শেয়ার করে দাও। সো দেখো 2 নম্বরের উত্তরটা কি হবে? সমাস বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? কিছুক্ষণ আগেই বললাম শব্দতত্ত্ব। তাহলে সমাস বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? শব্দতত্ত্ব। কোন অংশের? শব্দতত্ত্ব। এরপর আমরা একটু খেয়াল করি ভাই, সমাসের বৈশিষ্ট্যটা কি? সমাসের কি বলতো বৈশিষ্ট্যগুলো কি কি? সমাসের বৈশিষ্ট্যগুলো কি কি আমরা এখন এইগুলোই জানবো। সো আমি একটু লাইভটা শেয়ার করে দেই, তোমরা একটু দ্রুত লাইভটা শেয়ার করে দাও ভাইয়া, এতে করে আমার ক্লাস নেওয়ার আগ্রহ জন্মেবে। তোমাদের উৎসাহ উদ্দীপনা দেখে, তোমাদের স্বতঃস্ফূর্ত সকলের ভালোবাসা, দোয়া এবং হেল্প, সাহায্য লাগবে, তাহলেই আমার ক্লাস নিতেও ভালো লাগবে। বোঝা গেছে? আমার ক্লাস নিতেও ভালো লাগবে। তোমরা একটু দ্রুত লাইভটা শেয়ার করে দাও কলিজার টুকরো ভাই এবং বোনেরা। আর হ্যাঁ, বেশি বেশি করে কমেন্ট করবা, বেশি বেশি করে কমেন্ট করবা এবং রিয়াক্ট দিবা। হ্যাঁ, আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, একটু খেয়াল করি, দেখো সমাসের বৈশিষ্ট্যগুলো কেমন হয়ে থাকে আমরা ওইটা এখন দেখব। দেখো, সমাস ভাষাকে বা বাক্যকে সংক্ষেপ করে। তাহলে সমাসের বৈশিষ্ট্য হচ্ছে কি? ভাষাকে বা বাক্যকে কি করবে? সংক্ষেপ করবে। সমাস 2 বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে। অর্থাৎ সমাস 2 বা ততোধিক শব্দের শব্দকে সমন্বয় করে নতুন একটা অর্থ দিবে। বোঝা গেছে? সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত। খুবই গুরুত্বপূর্ণ যে সমাসের রীতি কোথা থেকে আগত? তো সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত। কোথা থেকে? সংস্কৃত ভাষা থেকে আগত। তবে খাঁটি বাংলা সমাসের দৃষ্টান্তও প্রচুর পাওয়া যায়, সেগুলোতে সংস্কৃত নিয়ম খাটে না। তাহলে সমাসের রীতি সংস্কৃত থেকে আগত, বাট খাঁটি বাংলাও কিছু দৃষ্টান্ত পাওয়া যায়, বাট সেগুলোতে কি সংস্কৃত নিয়ম খাটে না। সাধারণত সমাসে বিশেষ্য পদে কারক বা বিভক্তি থাকে। সমাসের যে বিশেষ্য পদ, বিশেষ্য তো আমরা চিনি, নাউন যেটাকে আমরা নাউন চিনি। সো এই যে বিশেষ্য পদে কারক বা বিভক্তি থাকে। তাহলে আমি আরেকবার ক্লিয়ার করি, সমাসের বৈশিষ্ট্যগুলো কি হয়ে থাকে? ভাষাকে বা বাক্যকে সংক্ষেপ করবে, 2 বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন একটা অর্থবোধক শব্দ সৃষ্টি করবে। সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত, তবে এখানে খাঁটি বাংলা শব্দও পাওয়া যায়, বাট সেগুলোতে সংস্কৃত নিয়ম খাটবে না। সাধারণত সমাসের বিশেষ্য পদ, যে বিশেষ্য যে নাউন যে পদটা আছে, এটাতে কারক বা বিভক্তি থাকে। আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করি, এইখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিভাবে কোশ্চেন এসেছিল, তোমরা একটু উত্তর দিবে যে সমাসের রীতি কোন ভাষা থেকে আগত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, যে সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত, ফার্সি, আরবি, ইংরেজি। দ্রুত একটু কমেন্টে জানিয়ে দাও তো কলিজার টুকরো ভাই এবং বোনেরা, যে সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? দ্রুত একটু কমেন্টে জানিয়ে দাও। তোমরা যারা মনোযোগ দিছো, আশা করি মনোযোগ দিয়ে দেখতেছো, প্রত্যেকেই উত্তর দিতে পারবে, প্রত্যেকেই উত্তর দিতে পারবে যে সমাসের রীতি কোন ভাষা থেকে আগত। তো কিছুক্ষণ আগেই বললাম কিন্তু সংস্কৃত থেকে। কোথা থেকে? সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত। এখন আমরা জানবো ভাইয়া সমাসের প্রতীতি। সমাসের কি জানবো? প্রতীতি। আচ্ছা, একটু আমরা খেয়াল করি, সমাসের প্রতীতি সম্পর্কে জানবো। প্রতীতিটা কি? সমাসের প্রতীতি, সমাসের প্রতীতি ভাই 5টি। কয়টা? সমাসের প্রতীতি হলো 5টি। কয়টা? 5টি। 1 নাম্বার হচ্ছে ভাইয়া সমস্ত পদ। কি পদ? সমস্ত পদ। 2 নাম্বার হচ্ছে পূর্ব পদ। কি পদ? পূর্ব পদ। 3 নাম্বার হচ্ছে পর পদ। 4 নাম্বার হচ্ছে ব্যাস বাক্য এবং 5 নাম্বার হচ্ছে সমস্যমান পদ। তাহলে সমাসের প্রতীতি যদি বলা হয়, সমাসের প্রতীতি কয়টি? 5টি। কয়টি? 5টি। একটা হচ্ছে সমস্ত পদ, পূর্ব পদ, পর পদ,
ব্যাস বাক্য এবং সমস্যমান পদ, এই পাঁচটা একটু পরে আমি ক্লিয়ার করব। সমস্ত পদ, পূর্বপদ, পরপদ, সমস্যমান পদ কোনগুলো বা কি, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। নো টেনশন, সমাস সমান পানি হবে ইনশাল্লাহ। তো সমাসের প্রতিটি পাঁচটি, সমস্ত পদ, পূর্বপদ, পরপদ, ব্যাস বাক্য আর সমস্যমান পদ। এখন আমরা আলোচনা করব যে সমস্যমান পদটা কি। ভাইয়া সমস্যমান পদটা কি? দেখো, সমাসবদ্ধ পদটির অন্তর্গত যে সমাসবদ্ধ যে পদ আছে, টির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে। যেমন এই যে দেশের সেবা, দেখো দেশের সেবা, দেশ সেবা, এখানে সমস্যমান পদ রয়েছে দুটি। সমস্যমান পদ রয়েছে দুটি, একটা দেশের, একটা সেবা। অর্থাৎ এই যে ব্যাস বাক্য যেটা আছে না, বা বিগ্রহ বাক্য, এটাকে ভাঙলে প্রত্যেকটা যে আলাদা আলাদা পদ, যেমন দেশের একটা, সেবা একটা, এই প্রত্যেকটাকে আলাদা আলাদা কি বলা হয়? সমস্যমান পদ বলা হয়। কি বলা হয় ভাই? সমস্যমান পদ বলা হয়। এরপরে দেখি পূর্বপদ ও পরপদটা কি। সমাসবদ্ধ পদের প্রথম অংশকে পূর্বপদ, মানে যে সমাসবদ্ধ যে পদটা আছে ওইটার প্রথম অংশকে পূর্বপদ এবং পরবর্তী অংশকে বলা হয় উত্তরপদ বা পরপদ। তাহলে উত্তর পদের অপর নাম পরপদ, পরপদের অপর নাম উত্তরপদ। তাহলে সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়? পূর্বপদ, এবং শেষেরটাকে কি বলা হয়? পরপদ বা উত্তরপদ। যেমন আমরা একটা উদাহরণ দেখলে ক্লিয়ার হবে, একটু তাকাও। যেমন এখানে আছে বই ও পুস্তক, কি আছে? বই ও পুস্তক। তাহলে বই ও পুস্তক, এই যে এখানে দেখো বই পুস্তক মিলিয়ে সমস্ত পদ হচ্ছে কি? বই পুস্তক। এখানে দেখো বই একটা কি বলতো? পূর্বপদ, এবং পুস্তকটা হলো পরপদ। তাহলে বই হলো পূর্বপদ এবং পুস্তক হলো কি বলতো? পরপদ। আশা করি এতটুকু ক্লিয়ার। এরপর আমরা দেখব সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমস্ত পদের অপর নামে কি বলতো? সমাসবদ্ধ পদ। দেখো, সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমাসের যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। অর্থাৎ দেখো, একটু খেয়াল করি, পূর্বপদ ও পরপদের সমন্বয়ে সমস্ত পদ গঠিত হয়। এই যেমন এখানে বই ও পুস্তক, বই ও পুস্তক আছে না, এই যে এখানে পূর্বপদ এবং পরপদ মিলে, এই যে সমস্যমান পদটা মিলে যখন একটা পদ হলো, এই যে এখানে দেখো প্রত্যেকটা সমস্যমান পদ, আলাদা আলাদা পদ, এই পদগুলো মিলে যখন একটা পদ হয় সেটাকে কি বলা হয়? সমস্ত পদ। একটু আমরা উদাহরণে দেখি, যেমন মা ও বাবা, মা ও বাবা, যেমন এটা কি বলতো? সমস্যমান পদ। এটা কি বলতো? সমস্যমান পদ। এই সমস্যমান পদগুলো মিলে যখন একটা পদ হলো সেটাকে কি বলা হয়? সমস্ত পদ। তাহলে মা ও বাবা মিলে কি হয়েছে? মা বাবা। তাহলে এটা কিন্তু মা বাবাটা সমস্ত পদ। এখানে মা ও বাবা সমস্ত পদ। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করি ব্যাস বাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। এইভাবে তোমাদের ভার্সিটিতে কোশ্চেন আসবে কিন্তু, যে ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্যের অপর নাম কি? সমাস বাক্য বা ব্যাস বাক্য। তাহলে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, বোঝা গেছে? সমস্ত পদকে ভেঙ্গালে, মানে সমস্ত যে পদটা আছে না, এই পদটাকে ভেঙ্গে যে বাক্যাংশ করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। অর্থাৎ সমস্ত যে পদটা আছে ওইটাকে ভাঙ্গালে আমরা যেটা পাই, যে বাক্যটা পাই, সেটাকে কি বলা হয়? সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। যেমন একটা উদাহরণ দেখো, এই যে সিংহাসনকে, এই যে সিংহাসন, এটা সমস্ত পদ। সিংহাসন কি? সমস্ত পদ। এইটাকে ভেঙ্গে লিখলে লেখা যায় কি বলতো? সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। এই যে দেখো, এই সমস্ত পদকে ভাঙ্গে যে একটা, ওই যে সিংহ চিহ্নিত আসন, এই পদটা পাইলাম, এই বাক্যটা পাইলাম, এটাকে বলা হয় ব্যাস বাক্য। আরো একটা দেখি, আর সমুদ্র হিমাচল, এটা হলো সমস্ত পদ। এটাকে ভাঙ্গালে পাই সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। তাহলে সমস্ত পদকে ভেঙ্গে লিখলে যে তোমার কি বাক্যটা পাওয়া যায় সেটাকে কি বলা হয়? ব্যাস বাক্য, সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। আশা করি তোমরা বুঝতেছো কলিজার টুকরো ভাই এবং বোনেরা। ওকে, একটু খেয়াল করি আমরা, তাকাও। এখন এই যে আমি এই টপিকটা পড়ালাম, ওখান থেকে দেখো বিশ্ববিদ্যালয়ে কিভাবে কোশ্চেন এসেছিল, তোমরা সাথে সাথে সলভ করবা আশা করি। তো একটু তাকাও ভাইয়া, সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, যে সমাসবদ্ধ পদের, সমাজ যে বদ্ধ পদ আছে, প্রথম অংশকে কি বলা হয়? পূর্বপদ, উপপদ, পরপদ, বিশেষ্য পদ। তো দ্রুত একটু সঠিক উত্তরটা দাও, যে সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়? পূর্বপদ, পরপদ, না কোন পদ? দ্রুত একটু কমেন্টে জানাও কলিজার টুকরো ভাই এবং বোনেরা। একের কত বলতো? সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়? একের ক পূর্ণ ইচ্ছা না একবারে, আচ্ছা, মনি আক্তার ক,
অপূর্ণেচ্চার লাম, আচ্ছা ঠিক আছে, লাম মিম সবাই ক বলছে। দেখো তাহলে আমাদের সঠিক উত্তরটা কি হবে? সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়? পূর্বপদ। এর পরের কোশ্চেনটা আমরা একটু দেখি। ব্যাস বাক্যের অপর নাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, যে ব্যাস বাক্যের অপর নামটা কি? আমরা যে ব্যাস বাক্যের অপর নাম কিছুক্ষণ আগে পড়লাম, তো ব্যাস বাক্যের অপর নাম কি? সরল বাক্য, যৌগিক বাক্য, বিগ্রহ বাক্য, জটিল বাক্য। তো দ্রুত একটু আনসার দাও তো ভাইয়া, 2 এর কত হবে উত্তর? 2 এর উত্তরটা কত হবে? যে ব্যাস বাক্যের অপর নাম কি? সরল বাক্য, যৌগিক বাক্য, বিগ্রহ বাক্য, জটিল বাক্য। ব্যাস বাক্যের অপর নাম কি? দ্রুত একটু কমেন্টে জানাও কলিজার টুকরো ভাই এবং বোনেরা, দ্রুত একটু কমেন্টে জানাও যে ব্যাস বাক্যের অপর নাম কি। তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে দেখো ভাই, ধৈর্য ধরে দেখো, এখানে পড়াটা মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। যে ব্যাস বাক্যের অপর নাম আমরা কিন্তু সকলেই জানি, কি বলতো? বিগ্রহ বাক্য। তাহলে ব্যাস বাক্যের অপর নাম কি বলতো? বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। এখন আমরা জানবো ভাই, সমাস প্রধানত 6 প্রকার। সমাস প্রধানত কত প্রকার? 6 প্রকার। প্রধানত 6 প্রকার। কি কি আমরা একটু খেয়াল করি। এক হলো দ্বন্দ্ব সমাস। কি সমাস ভাইয়া? দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, আর অব্যয়ীভাব সমাস। তাহলে সমাস প্রধানত কত প্রকার? 6 প্রকার। একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস। এ হলো 6 প্রকার। এখন আমরা আরো কিছু জানবো। অপ্রধান সমাস 4টি। আবার অপ্রধান সমাস কয়টা? 4টা। কি কি? একটা অলুক, তারপরে উপপদ, নিত্য, প্রাদি। অপ্রধান সমাস কয়টা? 4টা। কি কি? একটা অলুক, উপপদ, নিত্য আর প্রাদি। তো একটু খেয়াল করি, জেনে রাখা ভালো, আমাদের জেনে রাখা ভালো। সেটা কি ভাইয়া? এইটা ইম্পর্টেন্ট। একটু তাকাও সবাই, যে কোন সমাসে কোন পদ প্রধান হয়, মানে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। এই প্রাধান্যের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা সমাজ চিনি। সো এখন আমরা জানবো কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় বা প্রধান হয়। সো তোমরা, এখন আমি বলবো তোমরা সকলে মনোযোগ দিবা। এখন এই আজীবন, মানে যদি মনে করো যে আমার আজকের পড়ার ভুলবো না, ভুলবা না, তোমরা জাস্ট মনোযোগ দাও, জাস্ট মনোযোগ দাও, যে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় এখনই মুখস্থ করে দেবো, চ্যালেঞ্জ, এখনই মুখস্থ হবে। সো একটু তাকাও তোমরা। মনিরুজ্জামান স্যার, আসসালামু আলাইকুম। তো দেখো ভাইয়া, কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় একটু খেয়াল করো, এখনই মুখস্থ হবে ইনশাল্লাহ। আচ্ছা একটু খেয়াল করি আমরা। এখন দেখবো কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, একটু তাকাও। সমাসের নাম দ্বন্দ্ব। কোন সমাস ভাইয়া? দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? উভয় পদের অর্থ প্রাধান্য পায়। সো আমরা মনে রাখবো কি করে? মুখস্থ করার কোনো দরকার নেই, মুখস্থ করার কোনো দরকার নেই, এমনি মনে থাকবে। সো একটু তাকাও, যে দ্বন্দ্ব। আচ্ছা দ্বন্দ্ব, আচ্ছা এখানেই কিন্তু আছে দ্বন্দ্ব দুইটা অর্থে বসে। একটা হলো মিলন অর্থ, একটা কি মিলন, আর একটা ঝগড়া, মারামারি, কাটাকাটি, এই টাইপের অর্থ বোঝায়। তো একটু খেয়াল করো ভাইয়া, আমি যদি মনে করি যে দ্বন্দ্ব হয়, দ্বন্দ্ব কি একজনের সাথে হয়? একজনের সাথে হয়, উভয়ের হাত থাকে না? বা যদি তুমি তালি দাও, এক হাতে তালি বাজবে না, উভয় হাতের তালি লাগবে, উভয় হাত লাগবে। তো দ্বন্দ্ব, দ্বন্দ্ব কখনো মারামারি, কাটাকাটি একজনে হয় না, তাহলে উভয়ের হাত লাগে। তাহলে এভাবে মনে রাখতে পারো, দ্বন্দ্ব তো একজনে হয় না, উভয়। তাহলে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। এভাবেও না মনে রাখলে, দ্বন্দ্ব মানে মিলন অর্থে বোঝায়। কি অর্থে? মিলন। আচ্ছা কারোর সাথে যখন মিলন ঘটাবা, মিলন কি একা একাই হয়? না, একা একাই হবে না, তাহলে উভয়ের সম্মতি লাগবে। তো দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থে প্রাধান্য পাবে, মানে উভয় পদটাই কি হবে? প্রাধান্য পাবে। এরপর আমরা একটু খেয়াল করি ভাইয়া, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস। দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাসে পর পদের অর্থ প্রাধান্য পাবে। কোন পদের অর্থ প্রাধান্য পাবে? পর পদের। কিভাবে? একটু খেয়াল করি, আমাদের মুখস্থ করার দরকার নেই, মনে রাখবো সহজ হয়ে, যে দ্বিগু কর্মধারয় তৎপুরুষ সমাসে পর পদের অর্থ প্রাধান্য পায়। তো আমি একটু এটা কয়েকটা ভাবে আমি তোমাদের মনে রাখার চেষ্টা করাবো, ইনশাল্লাহ তুমি ওইভাবে যেটা ভালো লাগে সেইভাবে মনে রাখবা। তো এমনিতে দ্বি, দ্বি মানে কি ভাই? দ্বিতীয় বা দুই নাকি? দ্বি দ্বারা কি? দ্বিগু। তাহলে এখানে দ্বিগু সমাসের দ্বি আছে শুরুতে, দ্বি, দ্বি মানে দুই।
তাহলে দুই মানে কি উভয়, উভয়, তাহলে দুই। তাহলে এখানে মনে রাখবা দ্বিতীয়, এখানে দেখো দ্বিগু, এখানে কি আছে দ্বিতে হলো দ্বিতীয়, তাহলে দ্বিতীয় মানে কি অপর, অপর, তাহলে পর। এভাবে এটা মনে রাখতে পারো দ্বিগু সমাসে পর পদের অর্থ প্রাধান্য পায়। এরপরে কর্মধারায়, আচ্ছা কর্ম, এই যে কর্ম প্রথমে আছে না কর্মধারায়, আমরা যখন কর্ম করি, কারো জব করি, কোন জায়গায় কাজ করি, কর্ম করি, কর্ম কি নিজের করি না অন্যের করি, পরের করি, অপরের করি, তো কর্মধারায় সমাস, কর্ম অন্যের কর্ম করি, তাহলে কর্মধারায় পর পদের অর্থ প্রাধান্য পাবে। এরপরে তৎপুরুষ সমাস, তৎ মানে কি তার, পুরুষ, তাহলে তৎপুরুষ মানে তার পুরুষ, তার মানে কি পর, অপর, তাহলে আমরা এইভাবে মনে রাখতে তৎপুরুষ মানে তার, তাহলে মানে পর, পরের। এরপরে কর্মধারা, কর্ম তো নিজের করি না অন্যের কর্ম করতেছি, চাকরি অন্যের করতেছি, তাহলে আমাদের এখানে কর্মের পর পদের অর্থ প্রাধান্য পাবে। এবং দ্বিতীয় হলো দ্বিগু, দ্বিগু সমাস, তাহলে দ্বি মানে দ্বিতীয়, দ্বিতীয় মানে অপরজনের। সো এভাবে মনে রাখতে পারি যে দ্বিগু সমাস কর্মধারায় তৎপুরুষ সমাসে পর পদের অর্থ প্রাধান্য পায়। এত কিছু মনে রাখার দরকার নেই, আমরা সহজ হইতে মনে রাখবো ভাই, সহজ দুইটা সিস্টেমে মনে রাখার চেষ্টা করবো, আমি যেভাবে মনে রাখি তুমি চেষ্টা করবে, এখনই মুখস্থ হবে, চ্যালেঞ্জ তাকাও। যে আমরা সংক্ষেপে করবো যে আমি যেটা করি যে তকদির, কি বলতো তকদির, দেখো তকদির, তকদির মানে কি বলতো ভাইয়া ভাগ্য, তকদির মানে কি ভাগ্য, বল না আমার তকদিরে নাই রে, আমার কপালে নাই, আচ্ছা আমার কপালে নাই, এখানে একটু খেয়াল করো, এই তকদিরে ততে তৎপুরুষ, ততে কি বলতো ততে তৎপুরুষ, কতে এই যে কতে হলো কর্মধারায় এবং দ্বিতীয় হলো দ্বিগু, তাকাও ততে তৎপুরুষ, কতে কর্মধারায়, দ্বিতীয় হলে কি বলতো দ্বিগু, এই যে তৎপুরুষ কর্মধারায় আর দ্বিগু সমাস, এটা পর পদের অর্থ প্রাধান্য পায়, কোন পদের অর্থ প্রাধান্য পাবে পর পদের, কারণ তকদির ভাগ্য, ভাগ্য তো আমার হাতে নাই, চাইলে প্রকৃতি বা স্রষ্টা বা আল্লাহ ওনার হাতে, চাইলে আমার ভাগ্য পরিবর্তন করতে পারেন, বোঝা গেছে। সো তকদির মানে ভাগ্য আমার হাতে নাই, আমার হাতে নাই ওটা, ওটা অপরের হাতে, পরের হাতে। সো তকদিরে মনে রাখবে ততে তৎপুরুষ, কতে কর্মধারা, দতে দ্বিগু, এখানে কোন পদের অর্থ প্রাধান্য পায় পর পদের। এভাবেও যদি মনে রাখতে না পারো, আরো একটা সিস্টেমে মনে রাখবা, সেটা হচ্ছে ভাই আমি একটু লিখে দেই, আরো একটা ভাবে মনে রাখবা যে দ্বিগু সমাস কর্মধারা এবং তৎপুরুষ সমাসে পর পদের অর্থ প্রাধান্য পায় কিভাবে, একটু তাকাও। যে বলবে দ্বি ত্বক এ গাই, দ্বি ত্বক এ গাই, দ্বিতকে গাই পর পদের গান, পর পদের, দ্বিতকে গাই পর পদের গান, একটু তাকাও কলেজের টুকরো ভাই এবং বোনেরা, সে দ্বিতক, দ্বিতে হলে দ্বিগু, দ্বিতে কি বলতো দ্বিগু, ততে তৎপুরুষ, কতে কর্মধারায়, দ্বিতে দ্বিগু, ততে তৎপুরুষ, কতে কর্মধারায়, এই সমাসে দ্বিতকে গাই পর পদের গান, কোন পদের গান পর পদের, তাহলে দ্বিগু সমাস তৎপুরুষ সমাস কর্মধারায় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় পর পদের, কোন পদের পর পদের অর্থ প্রাধান্য পাবে। তো দ্বিতকে গাই পর পদের গান, দ্বিতে দ্বিগু সমাস, ততে তৎপুরুষ, কতে কর্মধারায়, কোন পদের গান গাই পর পদের। সো দ্বিগু সমাস কর্মধারায় তৎপুরুষ সমাসে পর পদের অর্থ প্রাধান্য পায়। তোমরা কি বুঝতেছো কলেজের টুকরো ভাই বোনেরা, বুঝতেছো কিনা একটু খেয়াল করো। রাকিব ভাই, ভাই এই রাকিব কোথা থেকে বের হলো ভাইয়া, অনেকদিন পর। আচ্ছা একটু তাকাও কলেজের টুকরো ভাই এবং বোনেরা, তাহলে মনে রাখতে পারবা যে দ্বিগু সমাস কর্মধারায় তৎপুরুষ সমাসে পর পদের অর্থ প্রাধান্য পায়। যে কয়টা ভাবে শিখালাম, যে কোনো একটা ওয়ে অবলম্বন করবা, করে মনে রাখার চেষ্টা করবা তোমরা, হ্যাঁ ওকে। এরপরে আসি ভাই বহুব্রীহি, দেখো বহুব্রীহি সমাসে বহু কথাটা উল্লেখ আছে, এই যে বহুর মাধ্যমে মনে রাখবে যে কোনো পদের অর্থ প্রাধান্য পায় না, কোনো পদের অর্থ প্রাধান্য পায় না। সাপোজ তুমি একটা মিটিং করতেছো, সমাবেশ করতেছো, এখন কেউ কারো কথা শুনতেছে না, কোনো মাতব্বর নাই, যে যে সালিশ করবে, বিচার সালিশ করবে, এখানে এমন কোনো মাতব্বর নেই যে কারো কথা কেউ শোনে না, কেউ কারো কথা শোনে না, সবাই মাতব্বর, বোঝা গেছে। তো এখানে এখানে সবাই প্রধান, সো এখানে কোন পদের অর্থ প্রাধান্য পায় না। সো মনে রাখবা বহুতে বহু আছে, তাহলে বহুব্রীহি সমাসে ভিন্ন ভিন্ন পদ, কোন পদের অর্থ প্রাধান্য পায় না। আর একটা বিষয় কান খাড়া করে রাখো, এই দ্বন্দ্ব সমাসে কিন্তু উভয় পদের অর্থ প্রাধান্য পায়, আর বহুব্রীহিতে কোনোটাই পায় না। তো দ্বন্দ্বের বিপরীত হলো বহু, কারণ দ্বন্দ্বতে উভয় পায় আর বহুতে কোনোটাই পায় না। দ্বন্দ্বের বিপরীত বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাসের বিপরীত কি দ্বন্দ্ব সমাস। আরেকটা খেয়াল করো অব্যয়ীভাব, অব্যয়ীভাব সমাসে কোন পদের প্রাধান্য পায় পূর্ব পদের, অব্যয়ীভাব সমাসে পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। সো আমরা একটু খেয়াল করি কলিজার টুকরো ভাই বোন বোনেরা, এই দেখো অব্যয়ীভাব সমাসের প্রথমে কি আছে অ আছে, কি আছে ভাই অ,
আচ্ছা আমরা বাংলা যে বর্ণ আমাদের কয়টা? 50টা। আচ্ছা 50টা বর্ণের ক্ষেত্রে সর্বপ্রথম যে স্বরবর্ণ আছে স্বর অ, প্রথম বর্ণ কি? 50টা বর্ণের মধ্যে প্রথম বর্ণ অ আছে না? প্রথম বর্ণ কি? অ। তাহলে 50টা বর্ণের পূর্বের বর্ণটা কি হচ্ছে? স্বর অ। সো এটা ভাবে মনে রাখবো, অব্যয়ীভাব সমাসে পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। কোন পদের অর্থ প্রাধান্য পায়? পূর্ব পদের অর্থ। আমি আরেকবার ক্লিয়ার করি, যে দ্বন্দ্ব সমাসে একজনে দ্বন্দ্ব হয় না, উভয়ের হাত লাগে, এভাবে মনে রাখবা। বা মিলন একজনের সাথে ঘটে না, উভয়ের হাত লাগে, সেখানে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। এবং দ্বিগু সমাস কর্মধারায় তৎপুরুষ সমাসে পর পদের অর্থ প্রাধান্য পায়। এটা আমি বললাম দ্বিতকে গাই পর পদের গান, এভাবে মনে রাখবা। দ্বিতে দ্বিগু, ততে তৎপুরুষ, কতে কর্মধারায়। আর কার গান গাই? পর পদের, তাহলে পর পদের। আরেকভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে এখানে আরেকটা ভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে কি ভাই? তকদির। তকদির মানে ভাগ্য। ভাগ্য আমার হাতে লেখা থাকে না, অন্যের হাতে, অপরের হাতে, স্রষ্টার হাতে। সো এখানে পর পদের পরের হাত থাকে। সো তকদির, ততে তৎপুরুষ, কতে কর্মধারা, দতে দ্বিগু, এখানে পর পদের অর্থ প্রাধান্য পায়। আর বহুব্রীতে বহু কথাটা উল্লেখ আছে, এখানে কোনো পদের অর্থ প্রাধান্য পায় না। এরপরে দেখো অব্যয়ীভাব। অব্যয়ীভাব সমাসে পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। মনে রাখবে কি করে? যে অব্যয়ীভাব সমাসের শুরুতে অ আছে, তাহলে বাংলা 50টা বর্ণের মধ্যে প্রথম বর্ণটা, পূর্বের বর্ণটা কি আছে? স্বর অ। সেভাবে মনে রাখবা। আশা করি তোমরা বুঝতে পারছো কলেজের টুকরো ভাই এবং বোনেরা। সো এখন আমরা দেখি, একটু খেয়াল করি যে বৈশিষ্ট্যের বিচারে সমাস 4 ধরনের। এখন বৈশিষ্ট্যের বিচারে সমাস কয় ধরনের? 4 ধরনের। সেটা কি ভাইয়া? অব্যয়ীভাবী সমাস, তৎপুরুষীয় সমাস, দ্বন্দ্বমূলক এবং বহুব্রীহি মূলক। তাহলে বৈশিষ্ট্যের বিচারে সমাস কত প্রকার? 4 প্রকার। একটা অব্যয়ীভাব সমাস, তৎপুরুষীয় সমাস, দ্বন্দ্বমূলক ও বহুব্রীহি সমাস। বৈশিষ্ট্যের বিচারে দ্বিগু ও কর্মধারায় তৎপুরুষীয় সমাস। এই যে বৈশিষ্ট্যের বিচারে 4 প্রকার করলাম না, এখন 6 প্রকার করছিলাম, তাহলে আর 2 প্রকার কোথায় গেল? এই আর 2 প্রকার, একটা দ্বিগু আর কর্মধারায় আছে না, এটা তৎপুরুষীয় সমাসের মধ্যে। বোঝা গেছে? পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্যের উপর ভিত্তি করে সমাসের বিভাজন। তাহলে সমাসের বিভাজনটা কিভাবে আইডেন্টিফাই করব? পূর্বপদ ও পরপদের অর্থের প্রাধান্যের উপর ডিপেন্ড করে। পরপদ প্রধান হয় তৎপুরুষ কর্মধারায় দ্বিগু সমাস। কিছুক্ষণ আগে বললাম তৎপুরুষ কর্মধারায় দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। পূর্বপদ অব্যয়ীভাব সমাসে, উভয় পদ দ্বন্দ্ব সমাসে কোনো পদের অর্থের প্রাধান্য না হয়ে অন্য কোনো অর্থ সৃষ্টি করে বহুব্রীতে। কিছুক্ষণ আগে যেটা বললাম, বোঝা গেছে? এখন আমরা খেয়াল করবো ভাই, অলুক। অলুকটা কি? অলুক শব্দের অর্থ যা লুপ্ত হয় না। কি হয় না? যা লুপ্ত হয় না, লোপ পায় না। তাহলে অলুক শব্দের অর্থ হচ্ছে যা লুপ্ত হয় না। যে সমাসে পূর্ব পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক বলে। তাহলে আমি আরেকবার ক্লিয়ার করি, অলুক মানে কি ভাইয়া? যা লুপ্ত হয় না, লুপ্ত হয় না, লোপ পায় না। তাহলে এর সংজ্ঞাটা দাঁড়াচ্ছে, যে সমাসে পূর্ব পদের বিভক্তি লোপ পায় না, পূর্ব পদের বিভক্তি লোপ পায় না, সেটাকে কি বলা হয়? অলুক বলা হয়। কি বলা হয়? অলুক। সো আমরা এখন জানবো ভাইয়া যে ব্যাস বাক্য দিয়ে সমাস নির্ণয় করা সহজ টেকনিক। আমরা যে ব্যাস বাক্যের মধ্যে কি দেখলে আমরা চিনবো এটা হলো কোন সমাস, সো এটা চেনার সহজ টেকনিক জানবো, যে ব্যাস বাক্য দিয়ে সমাস নির্ণয় করার সহজ টেকনিক। আচ্ছা একটু খেয়াল করো, ব্যাস বাক্য দিয়ে সমাস নির্ণয় করব। দেখো ব্যাস বাক্যে যদি তুমি এটা দেখো ভাই, ও এবং আর দিয়ে দ্বন্দ্ব সমাস চেনা যায়। ব্যাস বাক্যে যদি কি হয় ভাই? ও এবং আর, তাহলে কোন সমাস? দ্বন্দ্ব সমাস। ব্যাস বাক্যে ও এবং আর, ও এবং আর দ্বন্দ্ব সমাস। পূর্ব পদের বিভক্তি লোপে তৎপুরুষ। পূর্ব পদে যদি বিভক্তি লোপ হয়, ব্যাস বাক্যে যদি বিভক্তি লোপ পায়, তাহলে তৎপুরুষ সমাস। যে যেটি, যে যিনি যেটি তিনি, যে যিনি যেটি তিনি থাকলে কর্মধারায় সমাস হয়। তাহলে ব্যাস বাক্যে যদি আমরা যে যিনি যেটি তিনি থাকে, তাহলে এটা কর্মধারায় সমাস হবে। পূর্ব পদে অব্যয় থাকলে অব্যয়ী ভাব। যে পূর্বের যে পদ আছে সেটাতে যদি কি থাকে ভাইয়া? অব্যয় থাকে, তাহলে অব্যয়ী ভাব সমাস। সংখ্যা আর সমাহারে দ্বিগু হয়, তাহলে দ্বিগু সমাস চিনব কি করে? সংখ্যাবাচক শব্দ থাকবে, বিশেষণ থাকবে, এরপরে কি থাকবে বলতো? সমাহার থাকবে। কি থাকবে? সমাহার থাকবে। তবে বহুব্রী হতে হলে লাগে যার। বহুব্রী সমাসে কি থাকবে? ব্যাস বাক্যে যার থাকবে। কি থাকবে? যার থাকবে। বিভক্তি লোপ না পেলে অলুক নাম হয়। যদি বিভক্তি লোপ না হয় তাহলে কি হবে? অলুক হবে। তাহলে আমি আরেকবার বলি ভাইয়া, ব্যাস বাক্যে কি কি দেখলে কোন সমাস চিনবা একটু তাকাও। ও এবং আর দিয়ে দ্বন্দ্ব চেনা যাবে। পূর্ব পদে যদি বিভক্তি লোপ পায়, লোপ
তাহলে তৎপুরুষ। আর যে যেটি, যে যিনি, যেটি, তিনি যদি থাকে তাহলে কর্মধারায়। পূর্ব পদে যদি অব্যয় থাকে, কি থাকে? অব্যয়, তাহলে অব্যয়ী ভাব। আর সংখ্যার যদি সমাহার থাকে তাহলে এটা দ্বিগু সমাস। বহুব্রীহি হতে লাগে যার, বহুব্রীহি সমাসে যার থাকবে। এবং বিভক্তি যদি না লোপ পায় তাহলে কি হবে? অলুক হবে। আশা করি তোমরা বুঝতেছো কলিজার টুকরো ভাই এবং বোনেরা। এবং টেকনিক আমরা দুই নাম্বার টেকনিক পদ্যের মাধ্যমে জানবো। কিসের মাধ্যমে? পদ্যের মাধ্যমে আমরা সমাস চিনবো। একটু খেয়াল করো। দেখো, ও দিয়ে যুক্ত হলে বলবে দ্বন্দ্ব। ব্যাস বাক্য যদি কি হয়? ও দিয়ে যুক্ত হয়। কি যুক্ত হয়? ও দিয়ে। ও দিয়ে যুক্ত হলে বলবে দ্বন্দ্ব, সমাহারে দ্বিগু হয়, এটা নয় মন্দ। তাহলে ও দিয়ে যুক্ত হলে বলবে দ্বন্দ্ব, সমাহারে দ্বিগু হয়, এটা নয় মন্দ। তারপর যে যেটি, যে যিনি, যেটি, তিনি, যে যিনি, যেটি, তিনি কর্মধারায়। যাহার বাক্যের শেষে বহুব্রীহি পায়, যাহার বাক্যের শেষে বহুব্রীহি পায়। বিভক্তি লোপ হলে তৎপুরুষ, বিভক্তি লোপ হলে তৎপুরুষ। ব্যয়হীন পদটি যেন অব্যয়ী, যেখানে ব্যয়হীন পদটি অব্যয়ী হবে। বিভক্তি না লুপ্ত হলে অলুক হয়। বিভক্তি যদি লোপ না পায় তাহলে অলুক হবে। মন দিয়ে পরশ হবে, সমাজ দেখে করবে না কো ভয়। তাহলে এইভাবে মনে রাখবে যে ও দিয়ে যুক্ত হলে বলবে দ্বন্দ্ব, সমাহারে দ্বিগু হয়, এটা নয় মন্দ। তো সমাহার থাকলে কি হয়? দ্বিগু হয়। তারপর যে যিনি, যেটি, তিনি কর্মধারায়। যে যিনি, যেটি, তিনি থাকলে কি হয়? কর্মধারায়। যাহার বাক্যের শেষে বহুব্রীহি পায়, তাহলে বাক্যের শেষে যদি কি বহুব্রীহি থাকে, মানে যাহার থাকে, তাহলে বহুব্রীহি হবে। বিভক্তি লোপ হলে তৎপুরুষ হবে। ব্যয়হীন পদটি যেন অব্যয়ী হবে। বিভক্তি না লুপ্ত হলে অলুক হয়। মন দিয়ে পরশ হবে, সমাজ দেখে করবে না কবায়। সো সমাজ নিয়ে টেনশন নেই, এটা কয়েকবার পড়লে আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা কি বুঝতে পারতেছো কলিজার টুকরো ভাই এবং বোনেরা? কলিজার টুকরো ভাই এবং বোনেরা, তোমরা কি ক্লাস বুঝতে পারতেছো? তোমরা কি আমার কথা অত্যন্ত সুস্পষ্ট, সুন্দর এবং সাবলীল ভাবে বুঝতে পারতেছো কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। আমার কথা স্পষ্ট ভাবে বুঝতে পারতেছো কিনা, আমার পড়ানো বুঝতেছো কিনা একটু কমেন্টে জানিয়ে দিবা। সো টেকনিক আমরা দুইটা মানলাম। হ্যাঁ, আর আমি বলতেছি যারা আমাদের অফলাইনের একটা একাডেমিক এবং এডমিশন অর্থাৎ প্রি এডমিশনের ব্যাচে ভর্তি হতে চাও, তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে, অবশ্যই অবশ্যই যোগাযোগ করবা। দেখো, দ্বন্দ্ব সমাস, এখন আমরা আলোচনা করব দ্বন্দ্ব সমাস নিয়ে। কোন সমাস নিয়ে আলোচনা করব? দ্বন্দ্ব সমাস। দেখো, দ্বন্দ্ব সমাসটা কি? সংজ্ঞা। দ্বন্দ্ব শব্দের দুটো অর্থ, সংঘাত ও মিলন। দ্বন্দ্ব শব্দের দুটো অর্থ, কয়টা অর্থ ভাইয়া? দুইটা। একটা হলো সংঘাত ও মিলন। সমাসে দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন। তাহলে সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব শব্দের অর্থ কি ভাই? মিলন। জোড়া বা যুগল অর্থটাই গৃহীত হয়। তাহলে সমাসে দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন, জোড়া বা যুগল অর্থটাই গৃহীত হয়, মিলন ঘটে। যে যুগল বা মিলন অর্থে আমরা দ্বন্দ্ব সমাস ইউজ করি। যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। তাহলে যে সমাসে প্রত্যেকটি সমসমান পদ, যে প্রত্যেকটা যে সমসমান পদের অর্থের প্রাধান্য থাকবে সেটাকে দ্বন্দ্ব সমাস বলা হয়। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখে একটু তাকাও, তাল ও তমাল, এই যে প্রত্যেকটা সমসমান পদ, তাল ও তমাল, সমস্ত পদের তাল ও তমাল দুটারে কিন্তু প্রাধান্য আছে, তালেরও আছে, তমালেরও আছে। এরপর দোয়াত ও কলম, দোয়াত কলম, তাহলে দেখো দোয়াতেরও প্রাধান্য আছে, কলমেরও প্রাধান্য আছে। তাহলে যে প্রত্যেকটি যে সমসমান পদ উভয়ের কি থাকবে? প্রাধান্য থাকবে, সেটাকে কি বলবো আমরা? দ্বন্দ্ব সমাস। বোঝা গেছে? তো দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্যগুলো কি হয়ে থাকে একটু খেয়াল করো। কলিজার টুকরো ভাই এবং বোনেরা, একটু খেয়াল করো যে দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্যগুলো কেমন হয়ে থাকে। তো একটু খেয়াল করি আমরা যে এই সমাসে পূর্বপদ ও পরপদের উভয়ের অর্থ প্রাধান্য বজায় থাকে। তাহলে দ্বন্দ্ব সমাসের শর্ত পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থের প্রাধান্য থাকবে। বোঝা গেছে? কেউ কাউকে ছাড়া হবে না। বলে না যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমাকে ছাড়া বাঁচবে না, তখনই তো সম্পর্ক টিকে থাকবে। যদি মনে করো আমি একজনকে চাই, অন্য একজন চায় না, তখন তো সম্পর্ক থাকবে না, বিচ্ছিন্ন হবে। তো আমাদের মনে রাখতে হবে দ্বন্দ্ব সমাসে উভয়ের প্রাধান্য থাকবে। বোঝা গেছে? ওকে। এরপর দেখ, পদ দুটি সাধারণত বিশেষ্য পদ হবে। তো দ্বন্দ্ব সমাসে প্রধানত মেইনলি দুটাই কি হয়? বিশেষ্য পদ হয়। পূর্বপদ ও পরপদের মাঝে হাইফেন থাকবে। যে সমস্ত পদে দেখবে পূর্বপদ এবং পরপদের মাঝে কিন্তু হাইফেন চিহ্ন থাকবে। কি থাকবে? হাইফেন চিহ্ন থাকবে। এরপর দেখো, পদ দুটিতে সমান বিভক্তি যুক্ত হয়ে থাকে। তাহলে যে পদ আছে ওই পূর্বপদ এবং পরপদে সমান বিভক্তি যুক্ত থাকবে। এরপরে দেখো, ব্যাস বাক্যের
যে পূর্বপদ ও পরপদের মধ্যে সংযোগ সাধনের জন্য ও এবং আর এই তিনটি অব্যয়ের যে কোনো একটি ব্যবহৃত হয়। তাহলে ব্যাস বাক্যে আমরা সংযোগ সাধনের জন্য যে ও এবং আর এই তিনটি অব্যয়ের যে কোনো একটা ব্যবহৃত, ও থাকতে পারে এবং আরও থাকতে পারে। তো আমি আরেকবার বলি ভাইয়া, দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্যগুলো কেমন হয়ে থাকে একটু তাকাও। যে পূর্বপদ এবং পরপদ উভয়ের প্রাধান্য থাকবে এবং পদ দুটি সাধারণত বিশেষ্য হবে এবং পূর্বপদ এবং পরপদের মাঝে হাইফেন থাকবে, বোঝা গেছে। পদ দুটির সমান বিভক্তি থাকবে এবং ব্যাস বাক্যে পূর্বপদ এবং পরপদের মধ্যে যে সংযোগ সাধনের জন্য ও এবং আর এই অব্যয় তিনটা থাকবে, বোঝা গেছে। এটাই হলো দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য। এখন আমরা একটু খেয়াল করি ভাইয়া, যে এই আগে উত্তরটা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, একটু তাকাও। যে যে সমাসে সমসমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে ড্যাশ সমাস বলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, যে যে সমাসে সমসমান, যে আলাদা আলাদা পদ প্রত্যেকটি পদের অর্থের প্রাধান্য থাকে সেটাকে কোন সমাস বলে? দ্বন্দ্ব সমাস, কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রীহি সমাস। কোনটা হবে? দ্রুত একটু আনসার দাও তো, দ্রুত একটু আনসার দাও যে কি হবে। তাহলে আমরা জানি যে সমাসে সমসমান যে প্রত্যেকটা পদের অর্থের প্রাধান্য থাকে সেটাকে কি বলা হয়? দ্বন্দ্ব সমাস। কোন সমাস? দ্বন্দ্ব সমাস। দেখো, দ্বন্দ্ব সমাস যে যে প্রক্রিয়ায় গঠিত হয়, দ্বন্দ্ব সমাসগুলো কোন কোন প্রক্রিয়ায় গঠিত হয় আমরা এখন কিন্তু সেগুলোই দেখবো। আমি আরেকবার বলি, আমাদের অফলাইনে একটি মাত্র ব্যাচ শুরু হচ্ছে 20 তারিখের পর ইনশাল্লাহ। সেটা হচ্ছে যারা বাংলা পড়তে যাও, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একাধারে একাডেমিক এবং এডমিশন শেষ করে দেওয়া হবে। তো তোমরা তোমাদের চিন্তাধারাকে বৃদ্ধি করো ভাইয়া, তোমাকে এডমিশন কেন্দ্রিক পড়াশোনা করতে হবে, যেহেতু স্বপ্ন বিশ্ববিদ্যালয়। তো এখন থেকে তোমাকে এগিয়ে যাইতে হবে এবং স্বপ্নের পথে, গুটি গুটি পথে তুমি হেঁটে যাবা এবং এখানে পথ প্রদর্শক হিসেবে আমি থাকবো ইনশাল্লাহ। পথটা দেখাবো। পথে ফুল হঠাৎ তুমি মাঝপথে, মানে পথে চলতে চলতে মাঝপথে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যাইতে পারো, মুখ থুবড়ে পড়ে যেতে পারো, বাট এখানে হাত দিয়ে তুলে ধরার জন্য একজন তোমাকে মেন্টর দরকার। সেই মেন্টরটা আমি হব তোমাদের জন্য। সো তোমাদের ভুল করবা, ভুল পথে যাবা এবং ওখান থেকে তোমাকে হাত ধরে তুলে দেবো, আবার তুমি হাঁটবা, আবার হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়বা, আবার তুলবো এবং আবার হাঁটবা 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 হাঁটবা, হাঁটতে হাঁটতে কিন্তু একবার হাঁটান শিখে যাবে, তখন তুমি নিজের মতো করে ঘোড়ার মতো দৌড়াতে পারবে, বোঝা গেছে। তো আমি যেটা বলতে চাই ভাইয়া, যে আমাদের যারা অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, বাংলার যে স্পেশাল, যে তোমাদের একটা ফাইন এডমিশন এবং একাডেমিক এবং এডমিশনের একটা কোর্স চালু হচ্ছে একটি মাত্র ব্যাচে, তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে। হ্যাঁ, ওকে। এখন আমরা জানবো ভাইয়া, দ্বন্দ্ব সমাস যে যে প্রক্রিয়ায় গঠিত হয়, কোন কোন প্রক্রিয়ায় দ্বন্দ্ব সমাসগুলো গঠিত হয় আমরা একটু ওগুলো খেয়াল করব। তাকাও, মিলনার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? মিলনার্থক। তাহলে মিলনার্থক দ্বন্দ্ব কোনগুলো? যেমন মা ও বাবা, মায়ের সাথে বাবার মিলন, তাহলে মা বাবা। দেখো, মা ও বাবা, তাহলে যে এটা সমান বাক্য বা বিগ্রহ বাক্য, সমান। এই যে দেখো, মা ও বাবা, এখানে ব্যাস বাক্যে কি আছে? ও আছে। পূর্বপদ এবং পরপদ মিলে দুটারে কিন্তু অর্থের প্রাধান্য পাচ্ছে, মা এবং বাবা, মা বাবা, মা বাবা, এবং মাঝখানে কিন্তু কি আছে? হাইফেন আছে, বুঝতো? তাহলে এটা মিলনার্থক, মা ও বাবা, মা বাবা। তারপর মাসি ও পিসি, মাসি পিসি। জিন ও পরি, জিন পরি। তারপর চা ও বিস্কুট, চা বিস্কুট। পান ও তামাক, পান তামাক। ছেলে ও মেয়ে, ছেলে মেয়ে। প্রত্যেকটার সাথে কিন্তু মিলন। সো এটা কিন্তু মিলনার্থক দ্বন্দ্ব সমাস। সো সমাস কি কি হয়? দ্বন্দ্ব সমাস মিলনার্থক ভাবেও হয়ে থাকে। এরপরে যদি দেখি বিরোধার্থক, বিরোধার্থক শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব, তাহলে কি কি? দা এর সাথে কুমড়ে, দাও কুমড়ে, দা কুমড়ে, মানে বলে না সাপে নেউলে, সাপে নেউলে, কারোর সাথে কারো কিন্তু মিল নাই, মানে দেখা মাত্রই বাঘে মহিষে যেমন এক ঘাটে জল খায় না, ঠিক ওই রকম দাও কুমড়া, দা কুমড়া, এটা বিরোধার্থক। ঠিক স্বর্গ এবং নরক, স্বর্গের সাথে নরকের কিন্তু কন্ট্রারি, মানে কি বিপরীত একটা বিষয়, প্রতিক্রিয়া দেখা যায়, যে স্বর্গ ও নরক, স্বর্গ নরক। তারপর ওহি ও নকুল, ওহি ও নকুল, তাহলে সাপে আর কি বলতো বেজি কখনো মিল হয়? দেখলেই মারামারি করবে, মারামারি শুরু করে দেয়, বিরোধ যেন একটা সৃষ্টি হয়ে থাকে। তো এইটা হলো বিরোধাত্মক দ্বন্দ্ব সমাজ, যে ওহি ও নকুল, ওহি নকুল, সুখ ও দুঃখ, সুখের সাথে দুঃখর বিপরীত প্রতিক্রিয়া। তো সুখ ও দুঃখ, সুখ দুঃখ, তো এগুলো কি বলতো? বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। এরপরে যদি দেখি সমার্থক শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব, সমার্থক শব্দ মানে প্রায় একই অর্থ।
যে হাটে, হাট ও বাজার, হাট বাজার, জন ও মানব, জন মানব, ঘর এবং বা ও দুয়ার, ঘর দুয়ার, মোল্লা ও মৌলভী, মোল্লা মৌলভী, একই অর্থ বুঝাচ্ছে। তার কল ও কারখানা, কলকারখানা, খাতা ও পত্র, খাতা পত্র, রাজা ও বাচ্চা, রাজা বাচ্চা, সুখ ও শান্তি, সুখ শান্তি, নিয়ম ও কানুন, নিয়ম কানুন, একই অর্থ বুঝাচ্ছে। সমার্থক, তো এগুলো সমার্থক দ্বন্দ্ব সমাস। আর একটা বিষয় আরো একবার বলি, যে দ্বন্দ্ব সমাসের যে সমাস বাক্য বা সমাস নিষ্পন্নের যে পদটা আছে, যে সেটাতে কি বলতো, যে ব্যাস বাক্য যেটা আছে সেটাতে কি থাকবে, ও থাকবে, ও এবং আর থাকবে। আর হলো কি থাকবে, সমস্ত পদে কি থাকবে, উভয় পদের অর্থ প্রাধান্য, এবং মাঝখানে দেখো প্রত্যেকটার কিন্তু হাইপেন আছে। বোঝা গেছে? কিছুক্ষণ আগে যেহেতু আমরা বৈশিষ্ট্য করলাম, এরপর আমরা একটু তাকাই বিপরীতার্থক। বিপরীতার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব। একটু খেয়াল করো, আয় ও ব্যয়, আয়ের সাথে ব্যয়ের বিপরীতার্থক শব্দ। তা লাভ ও লোকসান, লাভ আর লোকসান বিপরীতার্থক। তারপর ছোট বড়, ছোট বড়, ছেলে ও বুড়ো, ছেলে বুড়ো, তারপরে জমা ও খরচ, জমা খরচ। দেখো এগুলো কিন্তু বিপরীতার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব। বোঝা গেছে? এরপরে দেখো বিশ্ববিদ্যালয়ে কিভাবে কোশ্চেন এসেছিল, আমরা একটু তাকাই ভাইয়া, যে এইখান থেকে বিশ্ববিদ্যালয়ে কিভাবে কোশ্চেন এসেছিল। দেখো জমা ও খরচ সমস্ত পদটির ব্যাস বাক্য কোনটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। যে জমা খরচ সমস্ত পদটির ব্যাস বাক্য কোনটি, যে ব্যাস বাক্য হবে জমার খরচ, জমাকে খরচ, জমা হতে খরচ, জমা ও খরচ। তো সঠিক উত্তরটা কি হবে বলতো, জমা ও খরচ সমস্ত পদটির ব্যাস বাক্য কোনটা? দ্রুত একটু কমেন্টে জানিয়ে দাও কলিজার টুকরো ভাই এবং বোনেরা, দ্রুত একটু কমেন্টে জানিয়ে দাও যে জমা খরচ সমস্ত পদটির ব্যাস বাক্য কোনটি। যে জমা খরচ, জমা হতে খরচ, জমাকে খরচ, জমার খরচ। তো সঠিক উত্তর কোনটা হবে বলো তো? সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? দ্রুত একটু কমেন্টে জানাও কলেজের টুকরো ভাই এবং বোনেরা। বলো 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 বলো, সঠিক উত্তর কি হবে? দেখো এই গাধারা পারতেছো না, মার দেবো একবারে। সেটা জমা খরচ সমস্ত পার্টির ব্যাস বাক্য কি, জমা ও খরচ করলে না কিছুক্ষণ আগে। তো সঠিক উত্তর কি হবে বলতো, জমা ও খরচ। এরপরটা দেখি, সমার্থক দ্বন্দ্ব সমাস নয় কোনটি। যে সমার্থক দ্বন্দ্ব সমাস নয় কোনটি বলতো, সমার্থক নয় কোনটা, তার মানে তিনটা আছে সমার্থক, একটা নয়। এটাই তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ছোট বড়, লোকজন, ঘর বাড়ি, চিঠিপত্র। ছোট বড়, লোকজন, ঘর বাড়ি, চিঠিপত্র, কোনটা সমার্থক নয়, কোনটা সমার্থক নয় একটু খেয়াল করি আমরা, যে কোনটা সমার্থক নয়। সমার্থক দ্বন্দ্ব সমাস নয় কোনটি, ছোট বড়, লোকজন, ঘর বাড়ি, চিঠিপত্র, কোনটা বলতো, ছোট বড়। আমরা সকলে জানি ছোট সাথে বড়, তাহলে এটা সমার্থক নয়, সমার্থক নয়। তো এরপরের কোশ্চেনটা আমরা দেখি একটু। আচ্ছা, বিপরীতার্থক শব্দের মিলনে কোন দ্বন্দ্ব সমাসটি গঠিত হয়? ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। কোথায় এসেছিল? ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। যে বিপরীতার্থক শব্দের মিলনে কোন দ্বন্দ্ব সমাস হয়? ভাই বোন, এটা কি ভাই বোন কি বিপরীতার্থক? না। ধন দৌলত, না। আয় ব্যয়, দা কুমড়া, তাহলে কোনটা বলতো বিপরীতার্থক, কোনটা? আয়ের সাথে ব্যয় বিপরীতার্থক, কিছুক্ষণ আগেই কিন্তু বললাম। তো বিপরীতার্থক শব্দের মিলনে কোনটি দ্বন্দ্ব সমাস? যে আয় ব্যয়, এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। বোঝা গেছে? এরপর দেখো, প্রায় সমার্থক ও একার্থক শব্দযোগ, প্রায় সমার্থক এবং একই অর্থে শব্দযোগে গঠিত দ্বন্দ্ব। ভাই আচ্ছা দেখো, বই ও পুস্তক, বই পুস্তক, কাপড় ও চুপড়, কাপড় চুপড়, প্রায় একই অর্থ। অঙ্গবাচক দ্বন্দ্ব, অঙ্গবাচক ও দ্বন্দ্ব আছে, যেমন হাত পা, অঙ্গ তো আমরা চিনি, হাত ও পা, হাত পা, মাথা ও মুন্ড, মাথা মুন্ড, নাক ও কান, নাক ও কান, নাক কান, তাহলে অঙ্গবাচক না। নাক ও মুখ, নাক ও মুখ, তারপরে বুক ও পিঠ, বুক ও পিঠ, তাহলে এগুলো অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। এগুলোতে সবগুলোতে দেখো কিন্তু কি আছে, ব্যাস বাক্য ও আছে, এবং সমস্ত পদে কি আছে বলতো, উভয় পদের অর্থ প্রাধান্য পায়, এবং মাঝখানে কি হাইফেন চিহ্ন আছে। বোঝা গেছে? তো একটু খেয়াল করি ভাইয়া, সংখ্যাবাচক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব, সংখ্যাবাচক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব একটু তাকাও। 7 ও 5, 7 5, এটা সংখ্যা না? 7 5 সংখ্যাবাচক না? 19 ও 20, 19 20 উভয়ের অর্থ প্রাধান্য পাচ্ছে, এবং মাঝখানে কিন্তু হাইফেন আছে। তারপরে 7
ও 17 বা 7 এবং 17, 7 17, তাহলে এগুলো কি বলতো? সংখ্যাবাচক শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব। দুটো বিশেষণ যোগে, তাহলে বিশেষণ কি? বিশেষণ মানে কি? অ্যাডজেক্টিভ সকলে জানো, অ্যাডজেক্টিভ, তাহলে দুটো অ্যাডজেক্টিভ যোগে গঠিত হবে। সো এইটুকু খেয়াল করি যে ভালো মন্দ, ভালো মন্দ, তারপর আসল ও নকল, আসল নকল, তারপর কম ও বেশি, কম বেশি, বাকি ও বকেয়া, বাকি বকেয়া। বোঝা গেছে? সো দুটো বিশেষণ যোগে গঠিত দ্বন্দ্ব গেল। তারপর দুটো সর্বনাম যোগে গঠিত, সর্বনাম, তাহলে সর্বনাম কি? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় সেটাকে কি বলা হয়? প্রোনাউন। প্রোনাউন মানে কি? সর্বনাম পদ, নাকি? ওকে, তাহলে দুটো সর্বনাম যোগে গঠিত দ্বন্দ্ব, যা এবং তা, যা তা, দেখো দুটো যা আর তা মিলে কি হচ্ছে? যা তা। আর আমি বলছি তোমার ব্যাস বাক্যে কি হবে বলতো? ও এবং আর থাকবে, এবং হলো সমস্ত পদে কি হাইফেন থাকবে, এবং উভয় পদের অর্থে প্রাধান্য পাবে। দেখো যা আছে তা দুটোই কিন্তু প্রাধান্য পাচ্ছে। তাহলে আর ওই কথাটা বারবার রিপিট করি না। তারপর তুমি এবং আমি, তুমি আমি, তারপরে তুমি আমি, এগুলো কি সর্বনাম পদ না? তারপর যে এবং যে ও সে, যে সে, এখানে এবং সেখানে, এখানে সেখানে, যথা এবং তথা, যথা তথা। এরপর দেখো দুটো ক্রিয়া বিশেষণ যোগে, দুটো কি যোগে? দুটো ক্রিয়া বিশেষণ যোগে, সেটা কি ভাইয়া? ধীরে ও সুস্থে, ধীরে সুস্থে, ধীরে ও সুস্থে, ধীরে সুস্থে। তাহলে ক্রিয়া বিশেষণ, দুটো ক্রিয়া, ক্রিয়াকে যেটাকে বিশেষায়িত করে সেটা কি? ক্রিয়া বিশেষণ। বলে না আমি স্কুলে যাই, রহিম স্কুলে যায় খুব ঢ্যাং করে, দেরি করে, দেরি করে, খুব ঢং করে, না? এই যে ঢং করে, এখানে দেখো যখন ভার্বকে যখন মডিফাই করবে সেটাকে কি বলা হয়? অ্যাডভার্ব বলবে। অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, যেটা ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা কোশ্চেন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাকে কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। অ্যাডভার্ব চেনার মূল মন্ত্র, ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা কোশ্চেন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি? ক্রিয়া বিশেষণ। তাহলে যেমন ধীরে ও সুস্থে, ধীরে সুস্থে, তাহলে বলতেছে রহিম খুব ধীরে ধীরে যায়, তাহলে কিভাবে যায়? তাহলে কাকে কোশ্চেন করতেছো? ভার্বকে, ক্রিয়াকে। এই যে ক্রিয়া মানে যাওয়া, তাহলে রহিম ধীরে ধীরে স্কুলে যায়, এই যে যাওয়াটাকে কোশ্চেন করতেছো, কিভাবে যায়, কখন, কোথায়, কিভাবে, কিভাবে তারা কোশ্চেন করলো, কিভাবে যায়? ধীরে ধীরে যায়। তাহলে এই যে ধীরেটা, ওটা কিন্তু কি বলতো? অ্যাডভার্ব। তাহলে এই যে ধীরে এবং সুস্থে, এই যে ধীরে সুস্থে মিলে হচ্ছে ধীরে সুস্থে। আকারে ও ইঙ্গিতে, আকারে ইঙ্গিতে, আগে ও পাশে, আগে পাশে, তাহলে দুটো ক্রিয়া বিশেষণ যোগে কিন্তু গঠিত দ্বন্দ্ব। এরপর দেখো একশেষ দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব ভাইয়া? একশেষ দ্বন্দ্ব, যখন প্রধান পদটি অন্য পদের অর্থ নির্দেশ করে, যখন যে প্রধান বা মেইন পদটা অন্য একটা পদের অর্থ নির্দেশ করে এবং অন্য পদগুলো লোপ পায়। যখন প্রধান পদটা অন্য পদের অর্থ নির্দেশ করে এবং অন্য পদগুলো লোপ পাবে, হ্রাস পাবে, তখন তাকে একশেষ দ্বন্দ্ব বলে। যেমন একটু খেয়াল করো, আক্তার এবং তার ভাইয়েরা, আক্তাররা, তাহলে এই যে প্রধান যে পদটা আছে আক্তার এবং আক্তার এবং তার ভাইয়েরা মিলে হয়েছে আক্তাররা। দেখো এখানে কিন্তু পদগুলো লোপ পাইছে, এই যে ভাইয়েরা এগুলো কিন্তু লোপ পাইছে। আচ্ছা, এখানে বলছে আক্তার এবং তার ভাইয়েরা মিলে হয়েছে আক্তাররা। সে, তুমিও, আমি, আমরা, দেখো এখানে কোনোটাই কিন্তু নাই। সো সে, তুমিও, আমি, আমরা, তুমি, আমি ও সে, আমরা। তাহলে এখানে কি হয়েছে? প্রধান পদটি অন্য পদের অর্থ নির্দেশ করে এবং অন্যান্য যে পদগুলো আছে সেটা লোপ পায়, সেটাকে কি বলা হয়? একশেষ দ্বন্দ্ব সমাস। এরপর বহুপদী দ্বন্দ্ব। কি পদী? বহুপদী দ্বন্দ্ব, তিন বা তার বেশি পদ মিলে দ্বন্দ্ব সমাস হলে তাকে বহুপদী দ্বন্দ্ব বলে। অর্থাৎ কয়টা পদ? তিন বা তার চেয়ে বেশি, তিন বা তার চেয়ে বেশি পদ মিলে যে সমাসটা হয় সেটাকে কি বলা হয়? দ্বন্দ্ব সমাস হয়। যেমন সাহেব, বিবি ও গোলাম, দেখো তিনটা পদ, সাহেব, বিবি ও গোলাম, তিনটা পদের অর্থ কিন্তু প্রাধান্য পাচ্ছে, তিনটার আগে কিন্তু হাইফেন আছে। তাহলে সাহেব, বিবি ও গোলাম, তিন বা তার চেয়ে বেশি পদ মিলে যখন দ্বন্দ্ব সমাস হবে তখন সেটাকে কি বলা হয়? বহুপদী দ্বন্দ্ব। হাত, পা, নাক, মুখ ও চোখ, দেখো তিন বা তার চেয়ে বেশি, তাহলে হচ্ছে হাত, পা, নাক, কান, মুখ সবগুলোর অর্থে প্রাধান্য পাচ্ছে এবং প্রত্যেকটার মাঝে হাইফেন আছে, এটা বহুপদী দ্বন্দ্ব। তেল, নুন ও লকড়ি, তেল, নুন, লকড়ি, তিন পদ বা তার চেয়ে বেশি পদ মিলে হয়েছে, তাহলে এটা কি? বহুপদী দ্বন্দ্ব সমাস। এরপর দেখো অলুক দ্বন্দ্ব সমাস। কোন সমাস ভাইয়া? অলুক দ্বন্দ্ব সমাস। অলুক, অলুকের এই যে অ অর্থ না, অ মানে কি বলতো? না, এবং লুক অর্থ লোপ পাওয়া, লোপ পাওয়া, তাহলে অলুকের অর্থ কি? অ মানে হচ্ছে না, অ মানে কি? না, আর লুক অর্থ হচ্ছে লোপ পাওয়া, হ্রাস পাওয়া, লোপ পায়। অলুক অর্থ যা লোপ পায় না, তাহলে অলুক অর্থ যদি পুরোটাই আমরা বিশ্লেষণ করি, যা লোপ পায় না, অ মানে না, লুক মানে লোপ পাওয়া, যা লোপ পায় না সেটাই কি বলতো? অলুক। অলুক হচ্ছে বিভক্তিযুক্ত নাম শব্দ,
তাহলে অলুকটা কি হচ্ছে ভাইয়া, বিভক্তি যুক্ত থাকবে, বিভক্তি যুক্ত নাম শব্দটাই অলুক। আর প্রাতিপাদিক হচ্ছে বিভক্তির নাম শব্দ। আমরা যে প্রাতিপাদিক বলি না, বিভক্তির নাম শব্দকে কি বলা হয়, প্রাতিপাদিক। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলা হয়, আর বিভক্তি যুক্ত শব্দকে কি বলা হয়, অলুক। তাহলে বিভক্তি যুক্ত শব্দকে বলা হয় অলুক, আর যেখানে বিভক্তিহীন নাম শব্দ থাকবে সেটাকে কি বলা হয়, প্রাতিপাদিক। বোঝা গেছে? আমি আরেকবার ক্লিয়ার করি, বিভক্তি না থাকলে প্রাতিপাদিক, আর বিভক্তি থাকলে কি বলতো, অলুক। যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদের বিভক্তি লোপ হয় না, যে দ্বন্দ্ব সমাসে সমসমান যে পদের বিভক্তিগুলো লোপ হয় না, তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। আমরা যদি উদাহরণ দেখি একটু তাকাও, দুধে ও ভাতে, দেখো এই দুধে এ বিভক্তি আছে, এখানে ভাতেও বিভক্তি আছে, এবং সমস্ত পদে দুধে ভাতে কিন্তু কোনো বিভক্তি লোপ পাইছে না, এটাকে কি বলবো আমরা বলতো, অলুক দ্বন্দ্ব সমাস। কোন সমাস, অলুক দ্বন্দ্ব সমাস। যেমন দেশ ও বিদেশে, দেশে বিদেশে, এই দেখো দেশে বিদেশে কোনো বিভক্তি লোপ পায়নি। জলে স্থলে, জলে স্থলে, হাতে কলমে, হাতে কলমে, কোনো বিভক্তি লোপ পাইছে, পায়নি। ধীরে সুস্থে, ধীরে ও সুস্থে, ধীরে সুস্থে, কোলে ও পিঠে, কোলে পিঠে, তেলে ও বেগুনে, তেলে বেগুনে, হাতেও পায়ে, হাতে পায়ে, তারপরে ঘরেও বাইরে, ঘরে বাইরে, পথেও ঘাটে, পথে ঘাটে, বুকেও পিঠে, বুকে পিঠে, দেখো কোনোটা বিভক্তি কিন্তু লোপ পায় নাই। বনেও বাজারে, বনে বাজারে, শহর গ্রামে, শহর গ্রামে, শহরে গ্রামে। তাহলে এটাই কি বলতো, অলুক দ্বন্দ্ব সমাস। আশা করি বুঝতে পারছো। আর একটু যে গুরুত্বপূর্ণ কিছু দ্বন্দ্ব সমাস আসে, এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসেই। যেমন ইতি প্লাস আদি ইত্যাদি, ইতি প্লাস আদি ইত্যাদি। তারপর বেশ ও ভূষা, বেশভূষা, রক্ত অক্ত রক্তাক্ত, রক্ত অক্ত রক্তাক্ত, আগা থেকে গাছতলা পর্যন্ত, আগা গাছতলা ইত্যাদি কিছু গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব সমাস, এগুলো থেকে কোশ্চেন আসেই। সো কিছু আমরা ব্যতিক্রম দ্বন্দ্ব দেখবো। বলবে নিচের কোনটি ব্যতিক্রম দ্বন্দ্ব সমাস, বা এখানে তোমাদের ব্যাস বাক্য বলে দম্পতি, এটার হলো ব্যাস বাক্যটা কি। বোঝা গেছে? এভাবে কোশ্চেন আসতে পারে যে দম্পতির ব্যাস বাক্য হচ্ছে কি, যায় ও পাতি, যায় ও পাতি, কুশীলব, কুশ ও লব, তারপর অহরাত, অহরাত্রি, অহর্নিশ, অহ ও নিশা। অহর্নিশের ব্যাস বাক্য কি, অহ ও নিশা। তো আমাদের হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। ইনশাল্লাহ আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব, এবং আগামীকাল দেখা হবে ইংলিশ। তোমাদের যাদের ইংরেজিতে ভয়ভীতি কাজ করে, ইংরেজিতে যাদের ভয়ভীতি কাজ করে, ইনশাল্লাহ নেব। তোমাদের কোন টপিক সবচেয়ে রাইট ফর্ম অফ ভার্বস, এটা কঠিন মনে করো, বলবো আগামীকাল ক্লাস করো। কমপক্ষে যে কোনো স্টুডেন্ট যদি জীবনে রুলস না মুখস্থ করো, কিচ্ছু দরকার নেই, কমপক্ষে 7 থেকে 8টা কোশ্চেন তুমি সাথে সাথে সলভ করতে পারবে ইনশাল্লাহ। চ্যালেঞ্জ। বোঝা গেছে? সো আগামীকাল রাইট ফর্ম অফ ভার্বস এর উপর ক্লাস নিব, এবং রাত 9টা, প্রত্যেকদিন রাত 9টা আমাদের ক্লাস হবে। তোমরা একটু থাকবা, এই পেজের সাথে সংযুক্ত থাকবা, এবং আমাকে হেল্প করবা। হেল্প করো না তো তোমরা, যে একটা লাইভটা শেয়ার করি, এগুলো করো না, তোমরা খুবই ফাঁকিবাজ, বুঝছো? আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। দেখা হচ্ছে আগামীকাল ইনশাআল্লাহ রাত 9টার সময়। তো সকলেই ভালো থেকে সুস্থ থেকে, দেখা হবে নেক্সট ক্লাসে। সকলের জ্ঞাতার্থে আবারও সালাম জ্ঞাপন করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।